সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার সাথে আপনার ব্যাপারে আমার প্রথম যে অ্যাট্রাকশনটা শুরু হয়, সেটার প্রধান কারণ হচ্ছে আপনার ব্যাপারে আমি শুনতে পাই একটা দুর্নাম যে আপনি ওভার ডিজাইন করেন। তো এইটা শোনার পরে আমার মনে হইছে যে যাদের কাছ থেকে আমি শুনেছি তারা সবাই ডেভেলপার। আমি ভাবলাম যে তাহলে সব ডেভেলপার বেশিরভাগ ডেভেলপার যেহেতু আপনাকে ভয় পাচ্ছে ওভার ডিজাইনের জন্য, তাহলে আমরা মনে হয় ওনার কাছে কোনো না কোনোভাবে আরও ঝুঁকতে পারি কিনা। এ ব্যাপারে আপনি কি বলবেন? না, আসলে একজন স্ট্রাকচার ডিজাইন যিনি করেন তেনাকে একটা কোড ফলো করে করতে হয়। ওখানে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত করার পরে তারপর ওনার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। কোড যেটুকু বলতেছে সেটা কিন্তু বেয়ার মিনিমাম। তারপরও যদি ডিজাইনার মনে করেন যে এদের কোয়ালিটিটা এনশিওর হবে না বা সাইট কন্ডিশন ইজ নট গুড, উনি ওখান থেকে আরও বেশি দিতে পারেন। কিন্তু কোড যতটুকু বলেছে ততটুকু কিন্তু ওনাকে দিতেই হবে। এটা কোডের সাথে এবং তার প্রফেশনের সাথে বিশ্বস্ততার ব্যাপার। মানে আপনি কোড মানছেন, তাই এটা সবাই মানতে পারছে না, এজন্য ওভার ডিজাইনের বদনাম আসছে। অথবা কেউ কম্প্রোমাইজ করছে, মানছেন না বা কম্প্রোমাইজ করছেন, যে তার ক্লায়েন্টকে খুশি করছেন যে ঠিক আছে। আমি এই বদনাম নিয়ে গেলেও আমার সবসময় মন চায় যে আপনি আমার বিল্ডিং যেন ওভার ডিজাইন না করেন। আমি আপনাকে বলি বারবার ওভার ডিজাইন না করতে, কিন্তু আমি আবার বিশ্বাস করি যে আপনি নিশ্চয়ই ভালো ডিজাইন করছেন বলে এই বদনাম। না, আমরা যেটা ওভার ডিজাইনের ব্যাপারটা হলো যিনারা ডিজাইন করছেন তাদেরকেও আমরা এককভাবে দোষ দিই না। আমাদের একটা বিরাট হবে অনেক সময় অনেক ডিজাইনারের সাথে ডিজাইন করার পরে যিনি সার্ভিসটা নিলেন তার সাথে এবং ফিল্ড লেভেলে কোনো যোগাযোগই থাকে না। উনি কি করছেন, আসলে কি এগুলো ফলো করছেন, তখন কি হয় সে থেকে নিজেকে একটু সেভ করার জন্য তখন বিভিন্ন রকম গোলমালটা ঘটে। আপনাদের সাথে আমাদের ডিফারেন্সটা যেটা হয়েছে, আপনারা আমাদের বেশ কিছু কথা শুনেছেন, আমি স্বীকার করতে চাই, যেগুলো হলো একটা রিসেন্ট যে কার্যক্রমটা নিয়েছেন যে আপনাদের ফিল্ড লেভেলের লোককে ট্রেন করা। আমাদের দেশে একটা বিরাট প্রবণতা আছে যে যে লোকটা পাশ করলো একবার ইঞ্জিনিয়ারিং, তারপর ফিল্ডে কাজ করলে তারা পড়াশোনা করার খুব একটা দরকার নাই। কিন্তু আপনারা যেটা এনশিওর করার চেষ্টা করছেন তার লোকগুলোকে রেগুলার ট্রেনিংয়ের মধ্যে রাখা, কোডের যেই প্রভিশনটা আছে সেই প্রভিশনটা তাদেরকেও জানা, এবং কি করে ভালো কংক্রিট বানিয়ে আমাদেরকে ভালো কাজ করে ইকোনমাইজ করতে হবে। ফাঁকি দিয়ে বা কম দিয়ে প্রফিট করার ব্যাপার না, প্রফিট কিন্তু অন্যভাবেও করা যায়। আমাদেরকে ভালো কংক্রিট স্ট্রেংথ যদি আনতে পারি আমার কলাম সাইজ কমে যাবে, অবভিয়াসলি পাবে বিম সাইজে ইকোনমি আসবে। সেই জিনিসগুলো তো আমি বলে দিলে তো হলো না, এটা আসলে ফিল্ডে হচ্ছে নাকি সেই বিশ্বাসটা আমাদের থাকতে হবে এবং আপনাদেরও ঐকান্তিকতা থাকতে হবে। জি, এবং সেইটা পাচ্ছি দেখি আমরা এখন আবার আপনাদের গুলো যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু কোনো অবস্থাতে কোডের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি যে রূপের প্রাধান্য আমাদের দেশে অনেক বেশি, হ্যাঁ, গুণের চেয়ে। তো আমাদের যারা কম্পিটিটর তারা অনেক সুন্দর করে 3D বানায়, 3D বানিয়ে অ্যাপার্টমেন্টগুলো সেল করে। তো আমি গোপনে আড়ালে আবডালে তাদের ম্যাটেরিয়ালসের ভিতরে যখন ঢুকতে যাই, স্ট্রাকচারাল ডিজাইনার যখন ঢুকতে যাই, তখন দেখি যে সুন্দরী কিন্তু অনেক বেশি, কিন্তু গুণের অবস্থা খুবই খারাপ। কিন্তু কাস্টমাররা ওটা দেখার সময় পায় না। এখন আমি এই কম্পিটিশনের মধ্যে পিছিয়ে যাই যে আমি যথেষ্ট সুন্দরীও করতে পারছি না, গুণ শতভাগ ঠিক রেখে। এই কাস্টমারদেরকে কি বলবেন? না, কাস্টমারদের আসলে উচিত হলো গুণের দিকে বেশি নজর দেওয়া। কারণ একটা বিল্ডিং কিন্তু ওনার জন্য না, ওনার পরবর্তী জেনারেশনের জন্য নিরাপত্তার একটা ব্যাপার। উনি একটা অনিরাপদ বিল্ডিং দিয়ে উনি ওনার জীবনটা পার পেয়ে গেলেন, কিন্তু ওনার ওখানে ওনার ছেলে থাকবে, ওনার নাতি থাকবে। বাট হি মাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। একটা আরসিসি বিল্ডিং 50 বছর, 60 বছর, 70 বছর প্রপারলি ডিজাইন হলে সেটার বিহেভ করা দরকার। আমাদের দেশে প্রচুর বিল্ডিং, ব্রিটিশদের করা বিল্ডিং আছে, এখনও টিকে আছে, কিন্তু আমাদের অনেক করা বিল্ডিং টিকছে না। কারণ ওখানে আমরা কম্প্রোমাইজ করছি, আমরা স্পেসিফিকেশন ফলো করছি না, সেসবের জন্যই এটা হচ্ছে। আমরা সেই জন্য সবারই উচিত যে ওনারা কোডটা ফলো করেন। কারণ বাকি আপনি সুন্দরের যে জিনিসটা দেখছেন, আপনি মেকআপ বহুভাবে নিতে পারেন, আপনি স্যুটও পড়তে পারেন, লুঙ্গিও পড়তে পারেন, কিন্তু ইউ ক্যান চেঞ্জ অল দ্য থিংস। কিন্তু আপনার যে কাঠামো আল্লাহ দিয়েছেন ওটা তো আপনি চেঞ্জ করতে পারেন না। সেরকম বিল্ডিংটা যখন আপনি ক্রিয়েট করছেন, ওটা যেটা কাঠামো, যেটা স্ট্রাকচারাল সিস্টেম, সেটা যদি গোলমাল থাকে আপনি যতই যা দেন না কেন ওটা তো লাভ নেই। কাস্টমারদের প্রবণতার কারণে ডেভেলপাররা শুধুই সৌন্দর্যের দিকে বেশি উৎসাহিত হচ্ছে। কাস্টমাররা যদি কোয়ালিটি নিয়ে বেশি কোশ্চেন করতো,
তাহলে কিন্তু ডেভেলপাররা এ ব্যাপারেও সতর্ক থাকতো, তখন একটা ব্যালেন্স থাকতো। একটা ব্যালেন্স থাকতো। আসলে এটা খুব ধীর গতিতে হলেও বাংলাদেশে আসছে। আমি যেমন একটা গুলশান এভিনিউতে একটা প্রজেক্টের ছিলাম, আমি ছিলাম ক্লায়েন্টের তরফ থেকে চেকার। ক্লায়েন্টের তরফ থেকে আমার অফিসে গেলে আপনাকে দেখাবো একটা মোটা বই, আমরা প্রতিটা, উনি যথেষ্ট বয়স্ক মানুষ ছিলেন। আপনি আমাকে একটা অনেক মোটা বই গিফট করেছেন কিছু। হ্যাঁ, না ওইটা আরেকটা, ওটা আমরা রেকর্ডটা কী করে রাখতাম, আসলে সব প্রজেক্টে রাখা উচিত। আমরা সাইটের রড বাঁধার আগে দুইবার রড বাঁধার মধ্যে দুইবার চেক করতাম যে সমস্ত ড্রয়িং অনুযায়ী হয়েছে নাকি। আমি বলি উনি আপনার ক্লায়েন্ট, ওটা ডিজাইন করেছিল হলো ভলিউম 0 এবং ওটার স্ট্রাকচার করা হয়েছিল কিন্তু বুয়েট থেকে। জি, স্ট্রাকচার কিন্তু বুয়েট থেকে করা হয়েছে। তারপরেও কিন্তু ক্লায়েন্ট বললেন যে আমার সাথে চুক্তি আছে, আমার একজন থার্ড পার্টি, আমি একজন চাই। থার্ড পার্টি হিসেবে আমাকে ইনভলভ করা হলো। আমরা দেখে ওনাকে রিপোর্ট করতাম যে অ্যাজ পার ড্রয়িং এতে, এবং ছবি সহ ওনাকে, কিন্তু উনি প্রথম দিকে আসতে পারতেন, পরে ওনার বয়সের জন্য উনি আসতে পারতেন না, উনি আমার সাথে মিটিং করতেন। তো এটা তো একটা বিরাট, ওই কাজটা কিন্তু ওই সিম্পল ট্রি ওনারাও অনেক সুন্দর করে করেছে, কিন্তু তারপরেও কিন্তু ফিল করছি ওনারাও ওয়েলকাম করেছেন যে হ্যাঁ ঠিক আছে, থার্ড পার্টিতে আমরা একটু স্বস্তি বোধ করবো। আপনি কাস্টমারকে এর আগে আমাদের অনুষ্ঠানে পরামর্শ দিয়েছেন যে কাস্টমার যেন অন্য কোনো ইঞ্জিনিয়ার দিয়ে চেক করতে পারে ডিজাইনটা। Exactly. এখন আরেকটা পরামর্শ দিলেন যে কাস্টমার যেন কোনো ইঞ্জিনিয়ারকে বলে যে আপনি মাঝে মাঝে একটু দেখে আসেন। হ্যাঁ, আর কি পরামর্শ দিবেন কাস্টমার? না, ক্লায়েন্টের কিন্তু আসলে বাকি যে জিনিসগুলো, যে এলিভেশন এনিথিং, আপনি একটা কিচেনকে চেঞ্জ করতে পারেন, একটা টয়লেটকে চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি স্ট্রাকচারাল সিস্টেমটা চেঞ্জ করতে পারবেন না, এবং এটা হলো খুবই ইম্পর্টেন্ট। এবং মাঝে মাঝে কিন্তু মানে এখন তো সব তথ্য আমাদের হাতের কাছে, যেসব ভূমিকম্পগুলো যেগুলো হয়েছে, টার্কি আর্থকোয়েক, এগুলো আপনি সব ইন্টারনেটে পাবেন। আপনি কি চান যে মানে আমাদের বাসাটা আর্থকোয়েক হলে এরকম একটা ঘটনা ঘটুক? এবং ইনফ্যাক্ট আমাদের রিয়েলিটিটা চিন্তা করা উচিত। আমাদের সত্যি কথা বলতে সক্ষমতার অবস্থা খুব খারাপ। আমরা 18 ঘন্টাতে একটা আগুন নিভাতে পারি নাই। ডেব্রিজ ক্লিন করার অবস্থা কি অবস্থা চিন্তা করেন। আল্লাহ না করুক যদি একটা আর্থকোয়েক হয়, হোয়াট উইল হ্যাপেন? আমি যদি ওটার মধ্যে ট্র্যাপ হই, মরে গেলে তো ইজ ওকে, আপনি মরে গেছেন, দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু আপনি বেঁচে আছেন, একটা বিল্ডিংয়ের মধ্যে ট্র্যাপড হয়ে আছেন, আপনাকে উদ্ধার করতে পারছে না। তাহলে আমার এমন একটা কিছু করা উচিত যেন আমার ওই ঘটনাটা আমার বিল্ডিংয়ে যেন না ঘটে, সেটুকু চেষ্টা করা উচিত। আমরা এই দুর্যোগ যেহেতু আসলো কথায়, এটাকে চিন্তা করে আমরা জলসিঁড়ির সমস্ত প্রজেক্ট আপনাকে ডিজাইন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন। কারণ আপনি একদিন বলেছিলেন যে জলসিঁড়ির মাটি সবচেয়ে বেশি ভালনারেবল মাটিগুলোর মধ্যে একটা, মানে যে মাটিগুলোর গঠন সবচেয়ে মানে। হ্যাঁ, জলসিঁড়ির মাটিটা একটু অন্যরকম, ওখানে বিরাট ফিলিংস, এবং আমাদের বিল্ডিং কোডে এখানে সাইট ক্লাস ডি এটা। হ্যাঁ, আপনি কি বলবেন যে জলসিঁড়িতে ফ্ল্যাট কিনতে হলে অবশ্যই স্ট্রাকচারাল ডিজাইনারের ব্যাপারটা জানা বাধ্যতামূলক? এই কথা আমার মতে সচেতনতার এটা একটা প্রথম হওয়া উচিত। ইনফ্যাক্ট এটা কি বলবেন যে যত বিল্ডিংই আসুক, সব বিল্ডিং এ শতভাগ মানে একগুলো বিএনবিসি কমপ্লেক্স হতে হবে, তাহলে আপনি স্ট্রাকচারাল ডিজাইনের নাম জানা কি উচিত? অবশ্যই এটা আপনার রাইট, আপনার এটা তো গোপনীয় কোনো তথ্য না। কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনার যে একটা ডিজাইনার আছে, আর্কিটেক্টের বাইরে যে একটা বিল্ডিং এ আরো 4 জন ইঞ্জিনিয়ার কাজ করে, এবং সেই ইঞ্জিনিয়ারিং ডিজাইনগুলো যে আর্কিটেকচারাল ডিজাইনের থেকেও অনেক 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 বেশি ইউজফুল এবং গুরুত্বপূর্ণ। এটা কি কাস্টমাররা জানে? আমি সব সময় বলি যে এমইপি যে জিনিসটা, এমইপি কিন্তু প্রপারলি যদি অ্যাড্রেস করা না হয়, প্লাম্বিংয়ের ইস্যু কিন্তু স্ট্রাকচারকে ধ্বংস করা শুরু করে। ইভেন আপনি যদি আমাদের মহাখালী ফ্লাইওভারে ওঠার সময় বাম দিকে যে বিল্ডিংগুলো আছে, আপনি বিল্ডিংয়ে দিয়ে তাকালেই বুঝতে পারবেন টয়লেট জোনটা কোথায়। ভেজা ওয়ালটাই বলে দিচ্ছে যে ওয়ালটা কোথায়। ও তো ওখানে ভিজেই ক্ষান্ত হচ্ছে না, ও ব্রিক ওয়ালটা ভিজতে ভিজতে আস্তে আস্তে কলামের গায়ে লাগছে। কলামের গায়ে লাগার পরে কলামের মধ্যে আপনার ময়েশ্চারটা যাচ্ছে, জং পড়ছে। এটা একটা খুবই ভিশাস সার্কেল। জং পড়ার পরে রডটা ফুলে উঠছে, ওর ফুলে ওঠার কোনো জায়গা নাই। ওর তখন একটাই সমাধান হলো কলামটাকে ফাটিয়ে ফেলা। আপনি অবাক হয়ে যাবেন, রিসেন্টলি আমরা একটা ভিজিট করেছি, রিসেন্ট করা অ্যাপার্টমেন্ট ধরেন 10 বছর আগে তৈরি হয়েছে ধানমন্ডিতে, কলামের গায়ে ক্র্যাক এসছে, গিয়ে দেখা গেল যে ময়েশ্চার অ্যান্ড আদার থিংস। মানে কতটা জরুরি। খুব ভালো আর্কিটেকচারাল ড্রয়িং করলেন, কিন্তু প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এন্ড স্ট্রাকচারাল ডিজাইনার যদি খারাপ করে, হেলথ এন্ড লাইফ, হ্যাঁ দুইটারই সমস্যা। প্লাম্বিং এর কারণে তো আনহেলদি লাইফ, আনহেলদি, ওটা তো গেল। প্লাস ওই যে প্লাম্বিং এর ডিজাইন এবং এক্সিকিউশন লেভেলটা, মানে আমাদের যেটা হয়
একটা জিনিস ছিল, আমরা যখন পাস করেছিলাম তখন খুব রিলিজিয়াসলি ফলো করা হতো। আপনারা যখন ডেভেলপার আসলেন, আপনাদের জিএম সাহেবরা আসলেন, তারা প্রজেক্ট কস্ট এই করলেন, তারা ঠিক করে দিলেন যে মাস্টার বেডের জন্য ধরেন 4,000 টাকা, সেকেন্ড বেডের জন্য 3,000 টাকাই। কিন্তু পৃথিবীর জন্য সবচেয়ে বুদ্ধিমান কিন্তু প্লাম্বিং মিস্ত্রি, ওর সাথে পেরে ওঠা ভেরি ডিফিকাল্ট এবং এক্সপেন্সিভও। প্লাম্বিং মিস্ত্রি আমি হঠাৎ করে লক্ষ্য করলাম কীভাবে জানি প্রেশার টেস্টিংয়ের ব্যাপারটা গায়েব হয়ে গেল। এখন তারপর যখন ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় ড্যাম হওয়া শুরু হলো, তখন দেখা গেল যে সবাই আবার ব্যাপারটা সচেতন হচ্ছে। এই সচেতনতাটুকু গড়ে তোলা, এই যে আপনি একটু আগে যে কথা বললেন, তাহলে কাস্টমাররা কি প্রথম ফ্ল্যাটটা যেভাবে ইচ্ছে কিনে ফেলবে, তারপর ড্যাম ট্যাম হলে না সেটা হোক, এই যে সচেতনতা, বাইরে কিন্তু এইসব কনসালটেন্সি হয়। আমরা তো প্রথম কথা হলো কনসালটেন্টকে যাওয়া মানে কনসালটেন্সি পার্টটাই একটা অপচয় হিসাবে ধরি। আমি তো করতে পারি, নেহাতি একটু এঁকে দিল, নেহাতি একটু রডটা বসিয়ে দিল, কিন্তু ব্যাপারটা আপনার লাইফ নিয়ে কাজ করছে। এবং আপনার যে ধরেন একটা রডে একটু জং পড়লে এটাকে কেমিক্যাল ইউজ করা, এই ছোট ছোট ওয়ার্কসম্যানশিপ, আপনার ব্রিকটা ঠিকভাবে স্ট্রেট অ্যালাইনমেন্ট এবং সবকিছু ঠিক রেখে, ওয়াটার লেভেল ঠিক রেখে, এভরি পয়েন্টে আমি ব্রিকগুলোকে করা, প্লাস্টার করা, সবকিছুতেই কিন্তু প্লাস্টারের মশলার সমস্ত কিছুতে রেশিও কতক্ষণে মিশানোর, কতক্ষণ পরে আমরা ব্যবহার করছি। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মিস্ত্রিরা করে কি, একটা কমন টেন্ডেন্সি আছে, লাঞ্চে যাওয়ার আগে দেখা গেল সিমেন্ট বালু মিশিয়ে সবাই খেতে গেল, খেতে যাওয়ার 1 ঘন্টা পরে আসলো, এসে মিশিয়ে তারপরে 3 ঘন্টা, কিন্তু সিমেন্টে তখন ইনিশিয়াল সেটিং হয়ে গেছে। ওইটা যে প্লাস্টার আপনার 15-20 বছর কিছু হওয়ার কথা না, আজকাল দেখেন কমন প্লাস্টার খুলে পড়া, এটা কমন ফেনোমেনন। 1 বছর 2 বছর পরে 1 বছর 2 বছর পরে খুলে যায়, অ্যাজ বিকজ গ্রামারটা ফলো করা হয়নি। এটা তো বিজ্ঞান, আপনি যদি ভিজিয়ে রেখে সারাদিন ধরে ওটা দিয়ে কাজ করেন। এখন আপনি যে প্রতি প্রজেক্টে 2-3 জন ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্ট করবেন, সবকিছু টেক কেয়ার করবেন, আপনি যে ওয়ার্কসম্যানশিপ তুলবেন, ভালো মানের মিস্ত্রি নেবেন, তো কস্ট লাগে। এই কস্ট ইনিশিয়াল কাউকে পেনটা নিতে হবে, কিন্তু লোকে আস্তে আস্তে আমার মনে হয় এই কস্টটা, লোকের খরচ এমন কোনো কষ্ট না, কিন্তু এই কষ্টটা না দেওয়ার পরিণাম যা, লোকে না বুঝলে আপনার বা আমার কিছু যায় আসে নাকি লোকের যায় আসে? আমরা যদি জাতীয়ভাবে চিন্তা করি, আমার অ্যাজ এ হিউম্যান বিইং আমার দেশের প্রতি দায়িত্ব, আমার পৃথিবীর প্রতি দায়িত্ব, আমার সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব, আমি যে কাজটা মানে অসততা মানে যে কারোর কাছে পয়সা নিলাম সেটা না, অসততা কিন্তু কাজটা ঠিক করে না করাটাও কিন্তু অসততা। রাইট, তার মানে আমি আর আপনি যে আজকে অনুষ্ঠানটা করছি সেটা ঠিক আছে, তাহলে যেহেতু এটা যায় আসে ঠিক আছে। আমাদের জন্য আমি এখানে একটু ছোট জিনিস, আপনার আজকে যে আমরা একটা ট্রেনিং সেশন করলাম, আমরা যে সাইড ক্লাস ডি বলছি, সি বলছি, অনেকে কিন্তু একটু লজ্জা পায়, জিজ্ঞাসা আমি এটা কী ব্যাপার। আমরা ওদেরকে ধরে ধরে বুঝিয়ে দিলাম যে তুমি সাইড ক্লাস ডি আমাদের জেনারেটর থাকলে তুমি কলামের ডিটেলের মধ্যে এই জিনিস দেখবা, এই জিনিস না দেখলে তুমি একে জিজ্ঞাসা করবো যে এটা নাই কেন, আপনি সাইড ক্লাস ডি বলছেন। সেম থিং, তুমি একটা খুব ভালো জায়গায় গুলশানে বা উত্তরাতে তুমি প্রজেক্ট করেছো, জেডিসিএল এখন বহু জায়গায় কাজ করছে, কক্সবাজারে যখন গেল ওই ধরো ওইরকমই একটা বাংলো কক্সবাজারে বানানো হবে, দুইটা ডিজাইন এক হবে না। এটা তোমাকে পরিষ্কার বুঝতে হবে যে সাইড ক্লাস এই জিনিসগুলো মানে ডিজাইনার না হলে যে কোড পড়তে হবে না, কিছু পড়তে হবে না তা না। আমি তাদের কাছে পড়াশোনা করার জন্য বুক মেটেরিয়াল বলেছি, এবং এখনকার ছেলেরা অনেক লাকি, তাদের ইউটিউবে গেলেই সব পায়। আমরা তো বই লাইব্রেরিতে বইয়ের জন্য ওয়েট করতাম, এখন তো ইউটিউবে গেলে সবই পাওয়া যায়। একটু সবাইকে একটা টাইম আমি রিকোয়েস্ট করেছি পড়াশোনা করার জন্য, ব্যয় করার জন্য। আমার আপনার এই অনুষ্ঠান দেখে যে ডিএসএল থেকে উৎসাহিত হয়ে একটা ফ্ল্যাট কেউ কিনে ফেললো, তারপরে সে কিভাবে মনিটরিং করবে আমাদের এই অ্যাপার্টমেন্টটা কি হচ্ছে, কিভাবে বানাচ্ছি? উনি ইচ্ছে করলে একজন থার্ড ইঞ্জিনিয়ারকে নিয়োগ করতে পারেন, যিনি ছাদের আগে দেখে এবং আসবেন। এটা তার ফ্ল্যাট প্রাইসের পয়েন্ট কত পার্সেন্ট? কিছুই না, খরচই না। কিছুই না। আমরা যে ওই যে অঙ্ক করতাম একটা পর্যায়ে দশমিকের উপর এত শূন্য যাওয়ার পর নেগলেক্ট, ওইরকম একটা ব্যাপার। আর আমরা কনফিডেন্ট থাকতে পারি যে আমরা যে কাজ করছি কেউ না কেউ দেখছে। থার্ড লোক দেখা কিন্তু সবার জন্য, আমার ডিজাইন যদি অন্য কেউ দেখে আমি তো ভালো ফিল করি, কারণ আপনি মেনে চলছেন। আমি একটা, তারপর আমি একটা হিউম্যান বিইং, আমি কিছু মিস করতে পারি, সে পয়েন্ট আউট করলো। এটাতে তো মানে এদেশের প্রতিটা প্রফেশনে এটা হওয়া উচিত। আনফর্চুনেটলি ইঞ্জিনিয়ার, ডাক্তারদের মধ্যে তো আরোই নাই, ডাক্তার সাহেব তো ভীষণ রেগে যান যদি অন্য কারোর কাছে ওপিনিয়ন নিতে যান। ইঞ্জিনিয়ারদের মধ্যে কিছুটা আছে, কিন্তু ওটা ওই লেভেলে কিন্তু গড়ে ইগোইস্টিক নাই অনেক। হ্যাঁ, যে ইগোইস্টিক নাই, আমার ডিজাইন কেন দেখবি না, দেখা এটার কিছু নাই, দিতে চায় না অনেকে, না অনেকে দিতে চায় না। তার মানে হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে বা কোনো না কোনোভাবে আমরা একটা কাজ করি, আমরা সিসিটিভি অ্যাক্সেস দিয়ে দিই কাজ শুরুর সাথে সাথে, যাতে প্রত্যেকটা ক্লায়েন্ট বাসায় গিয়ে সে তার মোবাইলে বসে দেখতে পারে যে কতটুকু আগালো, আমি কখন সুপারভিশনটা করব। আমাদের 100% খুব ভালো জিনিস, খুবই ভালো জিনিস।
খুবই ভালো জিনিস, ভেরি গুড। আর একটা বিষয় কি যে মানে আমরা যেগুলো এখন পর্যন্ত বলছি তার মধ্যে কাস্টমারের পক্ষে কথা বলার চেষ্টা করছি, ডেভেলপারের পক্ষেও বলার চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারদের পক্ষে কি বলবেন, মানে তাদেরকে কি সম্মান দিচ্ছে সবাই ঠিক মতো? না, ব্যাপারটা হলো কি, আপনি তো ঢাকার চিত্র দেখছেন, সেখানে ধরেন যত ভবন নির্মাণ হয় তার হার্ডলি 20-25% কিন্তু প্রফেশনাল লোকরা ডিজাইন করেন, হার্ডলি। আর ঢাকার বাইরে ইভেন ময়মনসিংহে এরকমও আছেন যে কৃষি থেকে পাশ করেছেন, ওনারাও কিন্তু ডিজাইন করেন। কোনো বাধ্যবাধকতা নাই যে মানে এ করতে পারবে বা করতে পারবে না, সার্টেন চেক এই জিনিসটা নাই। আপনি যদি দেখেন, আমি কিছুদিন আগে আমাদের আইবিতে একটা অনুষ্ঠানে আমি বললাম, আমরা ধরেন পদ্মা ব্রিজের দিকে যাচ্ছি, শ্যামপুরের ওখান দিয়ে আপনি দেখবেন অসংখ্য বিল্ডিং উঠছে, সেম সাইজের বিল্ডিং, একটাতে দেখবেন যে কলাম সাইজ বড়, মোটা মোটা রড, তার পাশে একটা বিল্ডিং হচ্ছে কলাম সাইজ ওর 4 ভাগে 3 ভাগ, এবং রডগুলো ওর অর্ধেক। কী করে পাশাপাশি দুইটা জায়গাতে একই জিনিস হয়? তার ফলে ওই ভদ্রলোক সচেতন ছিলেন, উনি একজন প্রফেশনাল লোককে দিয়ে ডিজাইন করেছেন, এবং ফিল্ড লেভেলে হয়তো সবাই ওনাকে নিয়ে হাসাহাসি করছে, কলমে এত রড লাগে, আপনাকে তো শেষ করে ফেলেছে, আপনি কি 40 তলা বিল্ডিং বানান? এগুলো না, আপনি যখন আমাদের একটা 15 তলা বিল্ডিং ডিজাইন করেছেন মর্নিং ব্রিজ, যেই আসতো বলতো যে ভাই আপনার লিফটের যে রড গুলো আছে তা দিয়ে আপনার আমার তো 4 তলা 5 তলা বা 10 কাঠা বিল্ডিং এ হয়ে যাবে। তো আমি কি আর বলবো, দাঁত কামড়ে সহ্য করতাম। ওইটাকে আমরা বলি কোর। কোর হলো কিন্তু বিল্ডিং এর হার্ট। যখন বিপদ আসবে, সবচেয়ে বড় লড়াইটা আর্থকুয়েকের সময় সে কোর জোনটা করবে, সে সবচেয়ে ম্যাক্সিমাম ফোর্স কিন্তু হরিজন্টাল ফোর্স, যেটা আমরা আর্থকুয়েক ফোর্স বলি। আর্থকুয়েক নিয়ে আমরা আসবো, আমি এটা কিন্তু উল্টাও তো হতে পারে, যেমন ধরেন ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারের কাছে না যাওয়ার কারণে, ধরেন আমি আমার বাড়িতে একটা ঘর করেছি, দেখা গেল যে আমার মামা ডিজাইনার, এটা কমন, আমার খালু হচ্ছে সুপারভাইজার, আর আমার চাচা হচ্ছে সেই রাজমিস্ত্রি, সে বানায় দিল আর কি। এই মামা চাচা খালু মিলে হচ্ছে আমার বিল্ডিং। এখন মামা চাচা খালু চিন্তা করছে ভাইস্তা ভাইগনার বিল্ডিং, আমি বেশি করে রড দিয়ে দিই, আরো বেশি করে সিমেন্ট দিয়ে দিই, আরো বেশি করে যা যা মন চায় বেশি বেশি দিয়ে দিল। এটা তো হতে পারে, কিন্তু আমি যদি ইঞ্জিনিয়ারের কাছে যেতাম তাহলে হয়তো বা সে আমাকে প্রপার ডিজাইন দিত, আমি হয়তো বা যতটুকু ব্যবহার করা দরকার ততটুকুই করবেন, তার চেয়ে বেশি কেন করবেন? বেশি করলে যে শক্ত হবে এটাও কিন্তু আবার ঠিক না। যখন আমরা একটা কংক্রিট বানাচ্ছি, রেইনফোর্স কংক্রিট, তখন ওটা রডও না কংক্রিটও না, ওটা একটা নতুন মেটেরিয়াল রেইনফোর্স কংক্রিট। ওখানে সিমেন্ট, এই রড এবং কংক্রিটকে একভাবে বিহেভ করতে হবে। রাইট। এবং রড তো আমার যেদিন বানালাম তারপর থেকে মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সংরক্ষণ করলে কোয়ালিটি থাকছে, কিন্তু কংক্রিট কিন্তু প্রতি মুহূর্তে তার কোয়ালিটি ভেরিয়েশন হচ্ছে। কিন্তু কংক্রিট যদি আপনি প্রপারলি বানান, ও কিন্তু কোয়ালিটি ডিটেরিওরেট করে না, কোয়ালিটি স্ট্রেংথ গেইন করে। কিন্তু প্রপারলি যদি না বানান তাহলে ওটা একটা ডেঞ্জারাস জিনিস। তার মানে হচ্ছে ইঞ্জিনিয়ার কিন্তু আমার সেভও করতে পারে অনেক, অফকোর্স এবং অ্যাকচুয়ালি সেভই করবে। এখন তো যেমন কখনো জীবন সেভ করবে, কখনো পয়সা। এই যে কথাবার্তাগুলো হচ্ছে ওভার ডিজাইন অমুক তমুক, একসময় আমরা এরকম মানে কালাম আমার অস্থির ছিলাম গার্মেন্ট সেক্টরে, উদীয়মান সেক্টর, বেশিরভাগ সেক্টরে দেখা যায় ওনাদের একজন আত্মীয় যিনি কোনো পোর্টে কাজ করেছেন এবং উনি কনফিডেন্টলি কাজ করতেন। রানা প্লাজা হওয়ার পর যখন চেকিংয়ে আসলো, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেল, মানে ওটাকে আর সুস্থ করাই সম্ভব না। তারপরেগুলো তো আসলে যে রেট্রোফিট বলি, এমনও বিল্ডিংকে রেট্রোফিট করা হয়েছে যার পিছনে 1.5-2 কোটি টাকা পর্যন্ত খরচা হয়েছে, করে ওটাকে প্রপারে, অথচ প্রথমবার যদি ঠিক করে ডিজাইন করা হতো হয়তো 10-15 লক্ষ টাকা এক্সট্রা খরচা হতো, তার বিনিময়ে 1.5-2 কোটি টাকা। এবং এখন কি হচ্ছে দেখেন, আইনগত ভিত্তিটা কত জরুরি। এখন ঘটনা যেটা হচ্ছে, আপনার যদি গার্মেন্টসের বিল্ডিংটা প্রপার না হয়, আপনার ওয়েবসাইটে আপনার তথ্য চলে যাবে, আপনার কাছে কেউ কিনতে আসবে না। রাইট। যেমন আপনি মালয়েশিয়াতে যান, যদি দেখবেন ঝকঝকে তকতকে বিল্ডিং, কেউ বাস করছে না, কারণ ওটার অকুপেন্সি সার্টিফিকেট হয়নি, পুরো ইন্সপেকশন করে সবগুলো। আমরা বাংলাদেশে এটা আমাদের দেশে শুনতে শুনতে আমরা শুনেই যাচ্ছি। আমাদের যদি ইভেন এতটুকু ব্যাপার থাকতো যে ব্যাংকগুলোকে যদি করা যেত, যে একটা ব্যাংক একটা অ্যাপার্টমেন্টের জন্য লোন দিবে, তখন সেই আরেকটু থার্ড পার্টি একটু, মানে আমাদের দেশে তাহলে দুঃখিত, আল্লাহ মাফ করুক আমাদেরকে, মানে আমাদের দেশে কি ভূমিকম্প ছাড়া আপাতত কোনো টেস্ট নাই, বা এটা কথাটা দুঃখজনক হলো, ভয়াবহ হলো, সত্যি। এবং আপনি কোন ডেভেলপার ভালো সেটা বোঝার, বা কার বিল্ডিং ভালো বা কোন বিল্ডিং গুলো ভালো সেটা বোঝার
এবং এটাকে নিয়ে একটা অথরিটি চেক করার কোনো অপশন? এবং মজার দুঃখজনক ব্যাপারটা হলো আপনি ভালো হলেও তো হচ্ছে না, সব মিলিয়ে তো এই হ্যাঁ, আমাকে তো ভূমিকম্পটা হলো সামগ্রিক ব্যাপার। আপনার পাশের বিল্ডিংটা আপনার গাড়ি এসে পড়লো, তখন কি হবে? আপনি কি করবেন? আপনার কোর্ট কিন্তু সেটাও আমরা তো বলেছে। তুরস্কে দেখেছি বা বিভিন্ন ভিডিও দেখেছি, 10টা বিল্ডিং কিন্তু দাঁড়িয়ে আছে, পাশে 50টা পড়ে আছে পড়ে সমান আছে। ফ্ল্যাট। ওই 10টা কিছু হয়নি। আর্থকোয়েক কোড মেনে চললে আপনার অবশ্যই আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ ইচ্ছে, আমার কিন্তু না, আল্লাহ তো আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, জ্ঞান বুদ্ধি আমি জ্ঞান বুদ্ধি তো ইউজ করতে আল্লাহ কোথাও মানা করেননি। যে এটাই তো হলো এই মানুষ শিখবে, পড়বে, পড়ে করবে, এটাই তো হলো বৈশিষ্ট্য। আপনি আমাদের জেডিএসএল এর যে ভবনগুলো ডিজাইন করেছেন তার মধ্যে হাই রাইজ আছে একটা অনেক বড়, বাংলাদেশের কনটেক্সটে বড় আর কি। হ্যাঁ, তো সবগুলো কোন ভূমিকম্প স্কেল বাকি? না, আমাদের ভূমিকম্প এই যে একটা কমন, আমি কিন্তু কাস্টমারের ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করছি। না, I know something, but I want to learn my customer. 6 টিকবে না, 7 টিকবে না, 8 টিকবে। এই যে রেক্টার স্কেল আমরা যেটা জানি 6, 7, 8, এটা কিন্তু একটা অনুভূতি। 4 পর্যন্ত ভূমিকম্প সবসময় হচ্ছে, আপনি কিছু টের পাচ্ছেন না। 5 হলে আপনি একটু হালকা 6 হলে এটা। কিন্তু আমরা ইঞ্জিনিয়াররা যেটা নিয়ে কাজ করছি এটা হলো গ্রাউন্ড অ্যাক্সেলারেশন বলা হয়। ওইটা যদি খুব সিম্পল করে বলি, আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডে যে জোন ভাগ করা হচ্ছে, ঢাকাটা হলো জোন 2, জোন 2-র জন্য জেড ভ্যালু হলো 0.2 গ্রাউন্ড অ্যাক্সেলারেশন। সেটার জন্য যা করতে বলা হচ্ছে আমরা সেটা ধরে, তার মানে আমরা শুনেছি যে এটা 8 মাত্রার ভূমিকম্প পর্যন্ত হলেও, হ্যাঁ হলেও আপনার ওইভাবে পড়ার কথা না, যদি সে কেউ মেনটেন করে, যদি সবকিছু, এটা তো ওই এক পার্ট। রান্নাটাও যদি ঠিক মতো করা হয় সেটাও কিন্তু একটা পার্ট আছে। আপনার কংক্রিট স্টিং ঠিক মতো আসতে হবে, রডের আমরা যে আজকে যে পড়ালাম ল্যাপিং গুলো জায়গা মতো দিতে হবে, ল্যাপটপ। আর এখন তো এত কঠিন, এখন তো ইউটিউব করলে কাস্টমারও জেনে যাবে যে কি দেখলে কি করা যায়। হ্যাঁ, এগুলো তো আমাদের সচেতনতা হলো একটা বিশাল ব্যাপার। এবং একটা দেশ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতার একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করি, যেটা হলো চট্টগ্রামে 1956 আর সামটাইম পেরুতে একটা ভূমিকম্প, চিলিতে একটা ভূমিকম্প হচ্ছিল, বেশ ভালো ক্ষয়ক্ষতি হয়েছিল। ওরা তখন সিরিয়াসলি করলো যে বিল্ডিং কোড না মেনে কোনো বাড়ি বানাতে দিবে না, একদম কঠিন অবস্থা। এটাই কারণ। আর সয়েল টেস্ট, আমি লাস্ট কোশ্চেন, আমি বুঝতে পারছি আমরা আরেকদিন বসবো। হ্যাঁ, আমার সয়েল টেস্টের ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন 3টা জায়গায় আমরা সবকিছু ফিক্স করার চেষ্টা করছি, যাদের কোয়ালিটি শুধু তাদের সাথে যাওয়ার চেষ্টা করছি। সয়েল টেস্ট আমরা এখন MIST, বুয়েট, অথবা হচ্ছে আমাদের একজন টিচার আছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, উনি ওনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বা সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের মাধ্যমে করে। আচ্ছা, তো এর বাইরে যারা সয়েল টেস্ট করে, কেউ 5-6 হাজার 10 হাজার টাকায় বোরিং করছে, বাকি কোয়ালিটি কিভাবে ডিল করছে, এবং সয়েল টেস্ট কতটা ইম্পর্টেন্ট? লাস্ট প্রশ্ন, কারণ এখনকার ডিজাইন শুরুই হয় কিন্তু সয়েল প্রপার্টি থেকে। আমি আগে যখন আমরা পাস করেছি, যখন আমরা বিল্ডিং ডিজাইন করতে থাকতাম, ঠিক আছে আমরা ফাউন্ডেশন দিব, হঠাৎ করে সয়েল রিপোর্টটা পাওয়া গেল, দেখে আমরা ফুটিং সাইজগুলো দিয়ে দিলাম। এটা ধরেন 85-90 সালের কথা বলছি। এখন আমি ডিজাইনটা কি করব, এটা কি ওয়াল লাগবে না শুধু ফ্রেমে হবে, কি টাইপের হবে, বা ফ্ল্যাট স্ল্যাব করতে পারবো কি পারবো না, সমস্ত কিছু আসবে হলো সয়েল টেস্ট থেকে। এবং সয়েল টেস্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে টু স্টার্ট আপ দ্য স্ট্রাকচারাল ডিজাইন। অতএব সয়েল টেস্ট একদম প্রপার কোম্পানিকে দিয়ে প্রফেশনাল। আমাদের যারা ক্লায়েন্ট তাদের আপনি এখন ফেভারিট ইঞ্জিনিয়ার, এবং আমার মতোই তারা আপনাকে ভালোবাসতে শুরু করেছে। না, সচেতন হতে হবে, আপনাকে সিনসিয়ারলি কাজ করতে হবে। সোজা কথা না করলে ভাই করলাম না, তাই বলে যে আমি একটা যাতা করে দিব, এটা হয় না আসলে। ধন্যবাদ আপনাকে, আমাদের দিক নির্দেশনায় আপনার সময় আমরা সবসময় চাই। ধন্যবাদ, থ্যাংক ইউ।